এই খুনির আসামি হয়ে আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। অটাসিটি কত আপনার? আপনি কে রে ভাই? কেঠা আপনি? হ্যাঁ, বাংলাদেশের কোথায় যদু আসেন আপনি? একেবারে বাইশে বিমান বাহিনী প্রধান হয়ে গিয়ে আপনাকে লাট বাহাদুর হয়ে গেছেন গা। যা ইচ্ছে জনগণের উদ্দেশ্যে কথা বলেন। জনগণ উদ্দেশ্যে কথা বলেন আপনি কে? আমি প্রশ্ন করছি, আপনি কে জনগণ উদ্দেশ্যে কথা বলার? জনগণ কিন্তু আপনার বাবার তালুকে বাস করে নাকি? জনগণ উদ্দেশ্যে আপনি কথা বলবেন? এটা জাতি হিসাবে, আপনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, আপনি একজন সরকার প্রধান হিসাবে আপনার মধ্যে ফিলিংস নাই? আপনি কি সীমার? আপনি কি পাষণ্ড? বলেন, আপনি কি করে যখনই আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে, কি করে আমার প্রধান উপদেষ্টা, কি করে তার উপদেষ্টারা, কি করে কনসার্ন লোকেরা অফিসে বসে থাকলো? যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকতেন অফিসে? তাহলে উনি কি মানুষ ছিলেন না? আমার প্রধান উপদেষ্টা সাহেব কি মানুষ না? উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন, না অতি মানুষ হয়ে গেছেন? আমার 20টা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে, আপনি তো 3টা জিনিস তাৎক্ষণিক বলতে পারতেন। আপনি আশপাশে যতগুলো হাসপাতাল আছে আপনার অ্যাডভাইজারকে বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি গুলো খুলে দাও, 20টা-25টা করে বেড খালি করো। কারণ এগুলো তো ব্যবস্থা নিতে হবে, কারণ কোনো হাসপাতালে তো এক্সট্রা বেড নাই, খালি করে রাখছে না কোনো বেড। আপনি সিএমএসে নিয়ে আসলে তো বেড খালি পাবেন না, ডাক্তার তো রেডি না। আপনি তাৎক্ষণিকভাবে প্রতিটা হাসপাতালে 10 জন, 15 জন, 20 জন করে ডাক্তারকে সামন করলেন না কেন? কেন তাদেরকে নির্দেশ দিলেন না এবং উত্তরের আশেপাশে সকল হাসপাতালগুলোকে 20টা বা 50টা করে বেড, ইমার্জেন্সি বেড খালি করার নির্দেশ কেন দিলেন না? এটা দিতে কয় সেকেন্ড লাগে, কয় মিনিট লাগে? আপনার যদি এত লেট হেডেড মাথা হয়, আপনি চিন্তা যদি এত ব্যাকডেটেড হয়, আপনার যদি রিয়াকশন এত দেরিতে হয়, তাহলে হাউ ক্যান ইউ রান দ্য কান্ট্রি? আপনি দেশ চালাবেন কি করে? আপনারা জানেন উত্তরাতে 3-4টা মেডিকেল কলেজ আছে, উত্তরাতে কয়েকটা হাসপাতাল আছে, আমার এখানে ওই কুর্মিটোলা বিশাল বড় হাসপাতাল আছে, সিএমএইচ আছে, বিমান বাহিনী হাসপাতাল আছে। আপনি একটি অর্ডারে কেন বলে দিলেন না প্রতিটা হাসপাতালে 50টা করে বেড খালি করেন, অক্সিজেন নিয়ে আসেন, বার্নিং এর জন্য ইনস্ট্রুমেন্ট রেডি করেন এবং ডাক্তার 100 ডাক্তার 200 ডাক্তারকে সামন করেন, দে শুড বি অ্যাভেলেবল অ্যাট ওয়ান্স অন দ্য বেড। রুগী আসবে, ট্রিটমেন্ট শুরু হবে, তার নাম ধাম, বাপের নাম, দাদার নাম লেখার কোনো দরকার নাই। Treat them fast. That was the real reaction of any responsible person. Any responsible person. Whatever the government বলেন, যাই কিছু বলেন, he has failed to react. আমার শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেবকে বলতে হচ্ছে, স্যার, you have failed, miserably you have failed to react on the cry of my children. আমার শিশুর কান্না আপনি কানে পৌঁছায় না, এমন একটা বন্দিশালায় আপনি বসে আছেন যমুনার মধ্যে, যেখানে আমার শিশুর কান্না পৌঁছে না। এটা হৃদয় বিদারক, কষ্টদায়ক, বেদনাদায়ক। স্যার, আমরা শুনেছিলাম বিমান বাহিনী প্রধান বিদেশে এসেছেন, আমরা বিদেশে ছিলেন বলে বলছি তাকে কুইকলি ব্যাক করে নিয়ে আসেন, এখন দেখলাম উনি দেশে ছিলেন। জেন্টলম্যান, আপনি কি যেতে পারতেন না ওখানে? আপনি হেলিকপ্টার যেতে পারতেন না? আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না, আপনারা রিমার্ক ছড়াবেন না। কাকে বলতেছেন আপনি? ইউ আর অ্যান অ্যাকিউজড, আপনি খুনের আসামি। এই খুনের আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। অটাসিটি কত আপনার? আপনি কে রে ভাই? কেঠা আপনি? হ্যাঁ, বাংলাদেশের কোথায় যদু আসেন আপনি? একেবারে বাইশে বিমান বাহিনী প্রধান হয়ে গিয়ে আপনাকে লাট বাহাদুর হয়ে গেছেন গা। যা ইচ্ছে জনগণের উদ্দেশ্যে কথা বলেন। জনগণ উদ্দেশ্যে কথা বলে আপনি কে? আমি প্রশ্ন করছি, আপনি কে জনগণ উদ্দেশ্যে কথা বলার? জনগণ কিন্তু আপনার বাবার তালুকে বাস করে নাকি? জনগণ উদ্দেশ্যে আপনি কথা বলবেন? আমি দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করছি, দুর্ঘটনা ইজ এ পার্ট অফ দ্য লাইফ, এটা হতে পারে, কিন্তু এর যে গাফিলতিটা, এর যে আপনার যে দুর্বলতাগুলা, ব্যর্থতাগুলো তুলে ধরতে হবে। ব্যর্থতা। তারপরে আপনাদের এক্সট্রা কোশ্চেন নেবেন যে আপনি একটা বিমানবন্দর থেকে, একটা মেইন রানওয়ে থেকে, আমার মেইন জায়গা থেকে আপনার প্লেনটা উড়াচ্ছেন, আশেপাশে এত জনবসতিপূর্ণ, পাশে হাই রাইজ বিল্ডিং আছে, আপনি বলতেছেন এখানে স্কুল বিল্ডিংটা অবস্ট্রাকশন। তাহলে আপনারা এতদিন ধরে কি করতেছেন? কেন বলেন না? কেন বললেন না? এই স্কুলটা যদি অবস্ট্রাকশন হয়ে থাকে তাহলে আপনারা বিমান বাহিনী কেন বললেন? আপনি তো আমার বিমান বাহিনীর কারণে তো আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা বদলাই দিচ্ছেন, আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা যেটা ফার্ম কিনতে যাওয়ার কথা ছিল সেটা বদলাই ফেলতে পারছেন।
সেটা বদলে ফেলতে পারছেন আপনি, এখানে একটা হাই স্কুল কি আপনি বদলাতে পারলেন না? এটা কি ধরনের কথাবার্তা বলেন? এই জন্য আই হ্যাভ টু রিয়েক্ট। থার্ডলি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে নাইদার আমার শিক্ষামন্ত্রীর স্কুলের বাচ্চারা মারা গেছে, এই বাচ্চাদের গার্জিয়ান কে? অভিভাবক কে? শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা। সে একটা থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য? সে তো আবেদন জানাবে সরকারের কাছে যে আমার বাচ্চাদেরকে বাঁচান। এটা তার হিউম্যান ক্রাই হওয়ার কথা ছিল, তার ক্রন্দন হওয়ার কথা ছিল যে আমার বাচ্চাদেরকে বাঁচান। সে তো বলবে তার বাচ্চা। শিক্ষা সচিবকে রূপে দিয়ে আপনি গলা কাটছেন, ঠিক আছে, ওইটা একটা খারাপ মানুষ, তার বাদ দিতে ভালো করছেন। হোয়াট অ্যাবাউট ডিজি এডুকেশন? হোয়াট অ্যাবাউট দ্য আদার ফেলোস? যারা কেউ ওখানে যায় না। এই জন্য স্যার আমি রিয়েক্ট করেছি, আমি বলেছি, এবং আমি এটা নিয়ে আই ওয়ান্ট টু ফাইট ইট আউট। এটা নিয়ে আই ওয়ান্ট টু ফাইট ইট আউট, এটা টু সর্ট ইট আউট। এটা নিয়ে আমি দায়ী করতে চাই। এখন ঘটনা 3 দিন হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে। এখন আমরা ওই বাচ্চাদেরকে ফেরত পাবো না, কিন্তু কারা ব্যর্থ হয়েছে তাদের জন্য তো আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে। এই ব্যর্থ লোকদেরকে আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না। 3টা মানুষকে যেতে হবে চাকরি থেকে, সরাইতে হবে। বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে, আপনাকে সরাইতে হবে। সরান, আপনি শিক্ষামন্ত্রীকে সরাইতে হবে। সরান, যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। সরাইতে হবে আপনাদেরকে, আপনাদেরকে সরান। স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে। সে ব্যর্থ হয়েছে ফেল করতে। আর 3 জনকে সরাইতে না পারলে আমি বিনয়ের সঙ্গে বলছি, ডক্টর ইউনূস সাহেব, this is not your bread and butter. Please leave this chair, go back to France, please. উনি ফ্রান্স থেকে আসছেন, যেখান থেকে আসে আমরা তাইতে যাকে, আল্লাহ তো বলছেন তুমি যেখান থেকে আসছো সেখানে ফেরত যাবে। বুঝছেন না? এটা হলো নারীর টান। তো নারীর টানে উনি চলে যাবেন, ওনাকে ঠিকই হবে। এখন সরকার এর সঙ্গে সাধারণ মানুষের যে বিরোধটা মনে করি, মনস্তাত্ত্বিক একটা বিরোধ দেখা যাচ্ছে। সেই বিরোধটা হলো সরকার যা কিছু করছে সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করছে না, আস্থায় নিচ্ছে না। সরকারের 2 জন উপদেষ্টা ওখানে গেল কালকে, ওদেরকে তারা এখানে জিম্মি করে রাখলো, আটকে রাখলো, বেদও দিল না, এটা একটা বিষয়। আবার তারপরে দেখলাম আমরা যে ওনারা যে ফিগারটা প্রকাশ করছে আহত এবং নিহতের, এটাও সাধারণ মানুষজন বিশ্বাস করছে না, আস্থায় নিচ্ছে না। এই যে সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা, এটাকে কিভাবে ওভারকাম করা যাবে, অথবা এটা কেন হচ্ছে? এটা একটা ভয়ানক ফ্যাক্টর, যে কোনো কারণে হোক। এটার পিছনে মানুষের যত কিছু থাকো, মানুষ যে আস্থা নিচ্ছে না, এটা তো প্রমাণ হয়ে গেছে। 2 জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তথ্য সচিবকে 9 ঘন্টা আটকে রাখা মানে কি? তারা তো 9 ঘন্টা তাদের দায়িত্ব থেকে কর্তব্য পালন করতে পারে নাই। তারা তাদের কি অধিকার আছে? তারা বেতন নিছে না, ভাতা নিছে না? তো 9 ঘন্টাটা বন্দী ছিল। দে ওয়ার অ্যারেস্টেড বাই দ্য পিপল। রাইট, মানে কি অ্যারেস্টেড? দে ওয়ার অ্যারেস্টেড। তো এটাতে জনগণ অ্যারেস্ট করেছে, পুলিশ অ্যারেস্ট, জনগণ অ্যারেস্ট একই। অর্থাৎ সে তার দায়িত্ব পালন করতে পারে না, সে মধ্যে নড়তে পারে না, চড়তে পারে না। তাহলে আপনি যাকে জনগণ গ্রেফতার করেছে তাকে দিয়ে আপনি আমাকে মিটিং করলেন কেন? আপনি জাতিকে এত বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন কেন? শেখ হাসিনার কি পতন হয়েছে এটাকে আপনি ভুলে যাচ্ছেন? আর আপনি এমন পথে হাঁটতেছেন, এমন পথে চলতেছেন, সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন। তাকে মনে হচ্ছে ঢাকায় আইন না আপনি আবার এই গণভবনে। শেখ হাসিনা তো আপনার ইয়াতে যাবে না, ওই যমুনাতে যাবে না। হয়তো আপনি আবার রিনোভেট করে গণভবনকে রিনোভেট করাইতেছেন জাদুঘরের জন্য, হয়তো গণভবনটাকে আবার তাকে আইনে বসায় দিবেন। এরকমই দেখা যাচ্ছে আপনার, এভাবে জনগণকে দিচ্ছেন। কাজে আপনি যে বলে অনাস্থা আর মানুষ কিভাবে প্রমাণ করবে? সেক্রেটারিয়েটের দরজা ভেঙে পোলাপান ঢুকে যায়। এর চেয়ে লজ্জা, এর চেয়ে ব্যর্থতা কি আছে বলেন? কাজে আপনি যেটা বলে অনাস্থা তো হয়েছে, সরকারের প্রতি তো জনগণের অনাস্থা হয়েছে। আপনি আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাকে, আপনি প্রশ্ন না করলে এখানে তুলে ধরছি, অনাস্থার কথা বলেছেন। উনি গতকালকে সন্ধ্যার সময় 4টি রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্য নাই। তারপরে ধমকালেন তাকে, 4 জনকে ডাকিয়ে বললেন তোমরা 4 ভাই এক না, তোমরা এক হয়ে চলো, এই তো কথা বললেন। আমি আসিফ নজরুলের বক্তব্য যা পাইলাম, সেটা কি পাইলাম? যে 4 জন বেত্তমিজ, তোরা কথা শোনস না, হ্যাঁ, তোরা যার যার মতো মারামারি কাটাকাটি করতেছস না,
আজ থেকে একসঙ্গে আসবি, একসঙ্গে খাবি, একসঙ্গে বসবি, এই কথাটাই তো বলেছেন। হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন, হয়তো ইংরেজি বিষয়ে বলছেন, এবং খুব ফুর্তিতে বলেছেন, আনন্দে বলেছেন। উনারা কালে কি আনন্দ, এতগুলো ছেলে মারা গেছে, কি আনন্দ দেখছেন ছবিগুলা? জি, কত লজ্জাস্কর ছবি বলেন, কত লজ্জাস্কর ছবি। ডাক্তার ইউনূস স্যার, আপনি ওদিনও আসতে হবে, ক্ষমতা তো পাইছেন, খুশিতে তো ডক ডক করতেছেন, বুঝাই গেল। তার মানে আপনি কি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন বিদেশি থেকে, যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি সেফ আছেন, ইউ আর কন্ট্রোলিং এভরিথিং, আর 4 জনকে ডাকে না কান ধরে বসালেন, উঠালেন, আর বলে সাবধান, তোর ঐক্যবদ্ধ চলবি, আর মারামারি কাটাকাটি করবি, এটা তো বলে দিয়েছেন। ঐক্যের কথা বললেন, তাহলে 4 জনকে ডাকলেন কেন? পরের দিন 10 জনকে ডাকলেন কেন? তো ঐক্যটা কে ভাঙলো? 58টা রাজনৈতিক দল আছে। আপনি বলে দেন আওয়ামী লীগকে ডাকবেন না, জামাত জাতীয় পার্টিকে ডাকবেন না, বা বাসদকে বা জাসদকে ডাকবেন না, বলে যে এই 10টা পার্টি হলো ফ্যাসিস্ট পার্টি, এদেরকে ডাকবো না। তো বাকি দেখে তো ডাকবেন। আপনি কোথায় অধিকার পেলেন তাদের ডিভাইড করার, তাদেরকে বিভক্ত করার, তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পাইলেন? কেমনেই 4 জন সামনে আগে আসলো? আপনি ভোট নিছেন? কারো কাছে জিজ্ঞাসা করছেন? এই 4 জনের সিরিয়ালটা কেমনে করলেন? আপনি কিভাবে সিরিয়ালটা করলেন? কোন দৃষ্টিভঙ্গিতে করলেন? এই অডাসিটি আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন এই ক্ষমতাটা? এটা কি মিসইউজ অফ পাওয়ার না? না, এখানে আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস ওনারা আলোচনা করলেন। আমি কিন্তু কালকে খুব ভেবেছিলাম যে ওনারা বোধহয় এই যে বিমান দুর্ঘটনা, এই যে নিহত বাচ্চারা এবং আহতদের চিকিৎসা নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবেন, কিন্তু আমি যেমন আলোচনা করলাম পলিটিক্স নিয়ে। এই জিনিসটা কিন্তু আমার কাছে ঠিক মানে অমানবিক মনে হয়েছে। আমি জানি না আপনার কাছে এটা কিভাবে দেখবেন। কামাল ভাই, আমি তো মনে করছি আপনি তো এটা আরো ভালো বোঝা উচিত ছিল। সরি, আমি এটা আপনাকে নেগেটিভ হতে বলতেছি। না না না, ঠিক আছে। জি, এইটা মিটিংটা উনি কেন করেছেন? উনাকে যারা অ্যাপয়েন্টমেন্ট দাতা, জি, তাদেরকে দেখাইতে হবে যে উনি সবকিছু নিয়ন্ত্রণ রেখেছেন। উনি হাসি খুশি ভাবে সবাইকে বসাইছেন, ছবি উঠাইছেন, এবং সেখানে আলী রিয়াজ প্রেজেন্স আছে। আলী রিয়াজ কেন? আলী রিয়াজ ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ সাম লিঙ্ক। আলী রিয়াজ একটা লিঙ্কের মিডল ম্যান। এখানে ওই যে কি বলে মুনির হায়দার, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তারা কাদের লোক, তাদেরকে ডাকে নিয়ে আসছেন। মুনির হায়দার খালি বারবার গ্লাস বদলাচ্ছে। আপনি একটা চিন্তা করেন, আপনি তো মিডিয়ার ম্যান, এরকম ছবি কেউ দেখায় টিভিতে? হাসতেছেন, খাইতেছেন, সবার মুখে খাবার, এরকম ছবি কেউ ভিডিওকে আউট করে? কেউ আউট করে? কিন্তু এটাতে কি দেখাচ্ছে? কনফিডেন্স দেখাচ্ছে বিদেশি লোক থেকে, যে হি সো কনফিডেন্স। কিছু হয় না, হি ওয়াজ হাসি খুশি। সকল 4টে বড় বড় বিরোধী দলকে নাকে রশিদে বাইন্দা নিয়ে এসে বসায় রাখছে, আর উনি হাসতেছেন, খুশিতে ফুর্তিতেছেন। সো দিস ইজ হি হ্যাজ সার্ভ দ্যাট পারপাস। বাট আপনি যে প্রত্যাশা করতেছেন, এই প্রত্যাশা কার কাছে করতেছেন? এই প্রত্যাশা তো জনগণের নেতার কাছে করতে পারতেন। আজকে রাজনীতিবিদ যদি হইতো ওখানে, তাহলে জবাবদিহি করতে হইতো। আমি ভাবতেও পারি না যে উনি আমার দেশের সরকার প্রধান হয়ে আজকে 32টা বাচ্চা নিষ্পাপ শিশু মারা গেল, উনি একটা বাচ্চার মা আকাশে মাথা হাত রাখতে পারলেন না। ওনার নিরাপত্তা কি এতই যে উনি পারলেন না একবার গিয়া হাসপাতালে গিয়ে একটা বাচ্চার মাথায় হাত বলে বলতে, বাবারে আমি চেষ্টা করতেছি, তোমাদের যা হয়েছে হয়েছে, আমি আর যেন না হয় সেই চেষ্টা করতেছি। আপনি কমিটমেন্টটা কি আমরা আশা করতে পারি না? ওনার কাছ থেকে আমরা চাইতে পারি না? ওনার কাছে প্রত্যাশা করতে পারি না? এটা যদি বলেন আমরা অপরাধ করেছি, ভুল করেছি, বলেন পিনাকি বাবুর কথা যাইতে হয়। আপনার পিনাকি বাবুর ভাষা বেশি বুঝেন, এই জন্য আমি তখন পিনাকি বাবুকে গুরুদেব মানছি। আমি তার ভাষায় কথা বলবো, আমি তার কাছ থেকে ভাষা শিখতেছি। সে যেভাবে কথা বলে আমি সেভাবে কথা বলবো। অনেক ধন্যবাদ। ভালো না হয়, সে যদি কিছু ঢুকাই দিতে পারে যেখানে সেখানে, আমরা পারবো না কেন? মাসুদ কামাল পারবে না কেন? আমরা ঢুকাই দিব। ও ঢুকাই দিলে যদি কোনো অপরাধ না হয়, তা আমরা ঢুকালে অপরাধ হবে কেন? কামাল ভাই বলেন। আর সে তো আমার গুরুদেব, আই এম লার্নিং ফ্রম হিম। এবং আমি তাকে দেখেছি সে পজিটিভলি কথা বলে, যদিও যাকে বলে তাকে তার চেয়ে আমরা ছেলে ফেলায়, কিন্তু কথাটা তো জনগণের পজিটিভ। হয়তো আমার বক্তব্যে কি সে খারাপ ভাবে রিয়েক্ট করে, করুক তো, রিয়েক্ট তো করে। এই জন্য আমি বলছি, আপনি যেটা বলছেন যে অনাস্থার কথা যে বললেন, আস্থা আছে বলে কোনো মনে হয়? বলেন। আমি আমার দলে মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে অন্তত ওনাদের মুখে হাসি ছিল না, ওনারা গম্ভীর ভাবে বসছিলেন। দ্যাট ইজ দি
ফেস অফ এ পলিটিশিয়ানস। আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, যেহেতু আপনার সুযোগ পেয়েছেন, আপনার এখানে অনেক মানুষ দেখে, সরকার লোক দেখে, বেসরকারি লোক সবাই দেখে। দেখেন আজকে প্রায় 1 বছর হয়ে গেল একটা সরকার আসছে, আপনি না পারলেন পানিশমেন্ট দিতে, না পারলেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে, আপনি কোনো পজিটিভ অ্যাকশন দেখতেছি না। তা আমি আজকে আপনার মাধ্যমে একটা অনুরোধ রাখবো, এই আপনি ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ করেন, সবাই মিলে চলেন, আপনি একটা রিকনসিলিয়েশন এন্ড ট্রুথ কমিশন করেন। তওবা করার বিধান আছে, আল্লাহ আমাদের তওবা করার বিধান দিয়েছে। আমরা পাপ করার পরে তওবা করলে আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাপের মালিক। বিগত সরকারের আমলে সরকারি রাজনীতিবিদ হোক, প্রশাসনিক কর্মকর্তা হোক, আর্মি হোক, বিডিআর হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, ওরা অনেক অপরাধ করেছে, পাপ করেছে। তাদের পাপ মোচনের সুযোগ দেন। তারা তো দেশেরই মানুষ, তাদেরকে দেশ থেকে বের করে দিবেন, তারা কোথায় যাবে? জেল দিলে দেন, 2 বছর 5 বছর জেল দেওয়ার পর দেশে থাকবে তারা। তাদেরকে একটা রিকনসিলিয়েশনের বা একটা ট্রুথ কমিশনের সামনে তারা এসে বলুক তারা অপরাধ করেছে, তারা অন্যায় করেছে, তারা আপনাদেরকে গ্যারান্টি দেখ যে আর করবে না ভবিষ্যতে। মুসলেখা দেখ, তারা যদি অবৈধ সম্পদ অর্জন করে, যে অবৈধ সম্পদ করেছিল সেগুলা রাষ্ট্রের কাছে জমা দিবে, সারেন্ডার করবে, সারেন্ডার করে দিয়ে একজন ভালো নাগরিক হিসাবে বাকি জীবনটা চালাবে, দেশের সেবা করবে, জনগণের সেবা করবে। এরকম একটা সুযোগ করে দিতে বলেন। এই ব্যাপারটা নিয়ে ফাইট করেন। আর কত কামড়ে কামড়ে মারামারি একজনের বিরুদ্ধে একজনের করবো? আপনি এই বিষয়টা নিয়ে একটু করেন। লেটস হ্যাভ এ ট্রুথ কমিশন, লেটস হ্যাভ এ রিকনসিলিয়েশন করার সুযোগ দেন, আমার তওবার সুযোগ দেন। তওবার সুযোগ আল্লাহ দিয়েছে। আল্লাহ যখন আমাকে তওবা করার সুযোগ দিয়েছে, আপনাকে দিয়েছে, সবাইকে দিয়েছে, আমরা কেন, সরকার কেন এদেশের মানুষকে, সে অপরাধী হোক, তাকে ফাঁসি দিলে দেন, দিতে পারলেন না, 11 মাস চলে গেল, 12 মাস চলে গেল, তখন একটা রিকনসিলিয়েশন সুযোগ দেন, জাতিকে আর বিভক্ত করেন না, সবাইকে ইউনাইটেড করেন, সবাইকে এই দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন। কাউকে দেশে তাড়ায় দিলে, যারা তাড়ায় দিচ্ছেন তারা কিন্তু দেশের বাইরে বসে নাই, তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার জন্য সকল পর্যায়ের কাজ করছে। আপনার চোখে ষড়যন্ত্র, তাদের পক্ষে কিন্তু দেশপ্রেম, তাদের কিন্তু দলের প্রতি আনুগত্য, তারাও কিন্তু যেটাকে মনে করছে জনগণের কল্যাণে তারা কাজ করতেছে, তারাও বিদেশ থেকে দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। এই প্রচেষ্টায় তারা যদি সফল হয়, তা আপনাকে তো কালকে ট্রুথ কমিশনের সামনে যেতে হবে, আপনাকে তো এই রিকনসিলিয়েশন যেতে হবে। তা আপনার মাধ্যমে আমি আজকে সুযোগ পেয়েছি, কমল ভাই, আপনার অগণিত লোকজন দেখে আপনার অনুষ্ঠান সবাই শুনে, এই জন্য আমি এই প্রস্তাবটা আপনার কাছে রাখলাম। আপনি দয়া করে একটু হাইলাইট করেন যে রিকনসিলিয়েশন করে আপনি সবাইকে, এই জাতির মানুষকে ঐক্যবদ্ধ করেন, সবাইকে দেশের সেবা করার, কাজ করার সুযোগ দেন। মানুষ ভুল করেই বলে সাজা পাইতে হয়, পানিশমেন্ট হয়, ফাঁসি হয়, কিন্তু তারপরেও আল্লাহ বলেছেন তওবা করলে মাফ করে দেন। দুর্ঘটনা ঘটার পর আমার গুরুত্ব কে পাবে? ওই আমার ফ্লাইটটা ধ্বংস হয়ে গেছে এটা, প্লেনটা, বোমারু প্লেনটা, না আমার যে পাইলট মারা গেছে সে, না এখানে এই দুর্ঘটনায় আরো প্রায় তৎক্ষণিক সময়, তখনই বলছি 20 জন মারা গেছে, তাৎক্ষণিকভাবে রিপোর্ট পেয়েছি আমরা 20 জন মারা গেছে। তাহলে ফোকাস পয়েন্টটা কোনটা হবে? আমার ন্যাশনাল প্রায়োরিটি কি হবে? ওই পাইলট, বিমান, না আমার এই নিরপরাধ নিষ্পাপ শিশুরা? আমি যখন দেখলাম সরকার এই ব্যাপারে উদাসীন, বিমান বাহিনী উদাসীন, সবাই ব্যস্ত আছে পাইলট সাহেবকে নিয়ে, পাইলট সাহেবকে ফ্যামিলি নিয়ে আসতেছে, তার জন্য ঢাকা চট্টগ্রামে রাজশাহীতে বিমান পাঠিয়ে দিয়েছে, তারা তাদেরকে নিয়ে আসতেছে। আর এই যে নিষ্পাপ শিশুগুলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে তারা যে কষ্টটা পাচ্ছে, যে মারা গেছে সে মারা গেছে, তত একটা জিনিস বলতে গেলে সে মারা গেছে, তা তো কষ্ট পায় নাই, কিন্তু যারা বেঁচে আছে তাদের যে কষ্টটা। এই ইউনূস তার জঙ্গি বাহিনী বাংলাদেশ দখল করার পরে এরা কোনো জায়গায় আপনার কোনো ধরনের মানুষের যে অন্তর, মানুষের মনের যে দুঃখ কষ্ট বেদনা, এগুলোর সাথে তাদের যে কোনো সংযোগ আছে, আপনি কোনো জায়গায় কিন্তু আপনি এর প্রমাণ আমাকে দেখাতে পারবেন না। আমি স্কুলের ঘটনা একটু পরে আসি। দেখুন, গত বছর ইউনূস যখন এই বাংলাদেশ দখল করে ফেললো, এই আগস্ট সেপ্টেম্বর মাসে বাংলাদেশের একটা ব্যাপক জায়গায় কিন্তু অনেক বন্যা হয়েছে। সেই বন্যার মধ্যে আমরা দেখেছি এই ইউনূসের এই ক্যাবিনেট, এই ডাকাতগুলা কিভাবে ইউনূসকে টাকা দিবে, তার 666 কোটি টাকা মাপ, তার গ্রামীণ ব্যাংকের আপনার খাজনা বা কি বলে ট্যাক্স মওকুফ, এইভাবে প্রায় যখন বাংলাদেশের একটা ব্যাপক অংশ
পানির নিচে, মানুষের কষ্ট হচ্ছে, তখন ইউনূস যে সমস্ত আপনার সুযোগ সুবিধা তার এই ক্যাঙ্গারু ক্যাবিনেটকে ব্যবহার করে গ্রহণ করেছে, তা প্রায় 4-5 হাজার কোটি টাকা সমান। যারা দেশের বন্যা চলা অবস্থায় ইউনূস এরকম অর্থ সুবিধা দেশ থেকে নির্লজ্জভাবে গ্রহণ করতে পারে, সেই ইউনূস থেকে আপনি যদি মনে করেন এই যে আমাদের দেশে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, এবং এটা দুর্ঘটনা নাকি চক্রান্ত, এই নিয়ে আমি একটু পরে আসি, সেইখানে আপনি ইউনূস থেকে তো আসলে কোনো ধরনের, ইউনূস তো সেই ম্যাটেরিয়াল না, ইউনূসের আপনার তার তার নার্ভাস সিস্টেম কোনো সহানুভূতি দিয়ে তৈরি হয়নি। আপনি কি দেখেছেন যেদিন বাচ্চাগুলো মারা গেল, পরের দিন ইউনূস যখনই একটু বিপদে পড়ে তখন সে কিন্তু বিভিন্ন দলগুলাকে ডাকে, এরা একসাথে গিয়ে, আপনি দেখেছেন কি অস্টেনশাস এই তাদের এই ডিসপ্লে গুলা, মনে হলো আমার কাছে তখন মনে হলো এই বাচ্চাগুলার মানে রক্ত এই প্রতিটা গ্লাসে আমরা যে হলুদ আপনার কি বলে ফলের রস দেখলাম এই ইউনূসের গ্লাসে, এবং আমার মনে হলো যে হায় হায় এই কি অবস্থা ইউনূস। তবে আমি অবাক হইনি, আমার কষ্ট লেগেছে যে অন্যান্য লোকগুলো যারা তার সাথে ছিল তারাও দেখলাম যে এটাতে তাদের কোনো তেমন অনুভূতি নাই, বিভিন্ন দলের যে লোকগুলো গেছে। তারপরে আপনি দেখেছেন ছবি তোলার সময় সে ভিডিও সারা বাংলাদেশে মানুষ দেখেছে, কি ক্রূরতার সাথে ইউনূসের এই কুৎসিত হাসি আমাদেরকে দেখতে হলো যখন একটা স্কুলে একটা বিমান বিধ্বস্ত হয়ে আপনার শত শত শিশু এবং তাদের অভিভাবকরা পথচারী খুন হয়েছে। শুরুতে তারা কি করলো, তারা বলল যে 19 জন খুন হয়েছে, ওরা বুঝতে পারে নাই, ওরা ভাবলো যে, এখন জানি না, এখন একটা হিসাব দেখছি, এটা কি সঠিক কিনা আমি জানি না, বাট এটা কোন কারা বলেছে, অনেক জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে 246 জন মৃত্যু হয়েছে এরকম একটা দেখতে পাচ্ছি। এটা কি ওরা স্বীকার করেছে ইউনূস বাহিনী? আপনি জানেন কিছু বাড়ি ভাই? না না, যাই হোক, কিন্তু দেখুন একটা বিমান বাংলাদেশে যদি পাট খেতে ধান খেতে পড়ে, সেখানে যদি আপনার সেটা যদি আপনার কাল্টিভেশনের সিজন হয়, সেখানেও কিন্তু 19 জন মারা যেতে পারে। আর বাংলাদেশের জনগণের যে ঘনত্ব, সেখানে সে 19 জন মারা গেছে বলে সে নানান ভাবে সেনাবাহিনী দিয়ে সে গার্জিয়ানদের এবং সেখানে যারা সহানুভূতিশীল মানুষ গিয়েছে তাদের উপর তারা অত্যাচার চালিয়েছে। আপনি এই ইউনূস থেকে কি আশা করবেন? আপনি কি এর থেকে কিছু আশা করতে পারেন? তারা লাশ গুম করে রেখেছে, আমি নিশ্চিত এখনো তো আমরা অভিভাবকদের হাজারি দেখতে পাচ্ছি। অর্থাৎ ইউনূস যেই কোনো ভাবে হোক সে বাংলাদেশের সবকিছু সে ম্যানিপুলেট করছে, কিন্তু আমার কাছে এখনো ওই জিনিসটা পরিষ্কার না এইটা কি আপনার এদের ষড়যন্ত্র কিনা। কিন্তু ষড়যন্ত্র ওরা করে, ওরা কিন্তু আবার আমি ইলিয়াসকে দিয়ে দেখলাম ভিডিও করাচ্ছে, সেখানে এই দোষটা তারা শেখ হাসিনার উপর চাপে দিচ্ছে। আমার ধারণা একটা জিনিস হতে পারে, ইউনূসকে যেহেতু এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক জিনিস কিনতে হবে এবং ডোনাল্ড ট্রাম্পের সরকার কোনো ধরনের কেনাকাটা ছাড়া ইউনূসকে প্রোটেকশন দিবে না, সম্ভবত তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান বাহিনীর জন্য বিমান কেনার জন্য এইটা একেবারে আপনার তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এই কাজটা করতে পারে। মানে চীনকে অভিযুক্ত করে যে চাইনিজ বিমান ছিল, ভেঙে পড়ছে, কাজে এখন আমরা আমেরিকান বিমান কিনবো। আমার কাছে মোটামুটি এটাই পরিষ্কার মনে হচ্ছে, এই জন্য যে কারণ ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের আপনার প্রোটেকশন দিবে না যদি সে এখান থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যা যা চায় সেগুলো না দিলে। আপনি দেখেন বাংলাদেশের 53-54 বছরে এই প্রথম ইউনূস, হ্যাঁ, যে একটা দখলদার সরকার, যে বাংলাদেশ দখল করেছে, যার কোনো গণভিত্তি নেই, যার পেছনে মানুষের কোনো আপনার সমর্থন নাই, সে করছে গোপন চুক্তি। আর আরো কষ্টের বিষয় কি জানেন, এই গোপন চুক্তির কথা বলে বলে কিন্তু জঙ্গিরা কিন্তু বাংলাদেশটা দখল করলো। গোপন চুক্তির কথা বলে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালালো, বছরের পর বছর মানুষ মগজ ধোলাই হলো। তারা এই জঙ্গি উত্থানে কিছু মানুষ রাস্তায় নেমেছিল, সেখানে এসে ইউনূস আপনার তারপরে এরা তো ক্ষমতায় এসে তারা যেসব কথা বলেছে সেগুলোর একটা দুটো প্রমাণ দিবে, প্রমাণ তো দেয়নি, কোনো ধরনের গোপন চুক্তি কোথাও দেখাতে পারেনি। বরঞ্চ আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের সাথে ইন্ডিয়ার ভারতের সরকারের একটা চমৎকার আপনার কোঅপারেশন ছিল, যেটা বাংলাদেশের অর্থনীতিতে আপনার ভূমিকা রাখছিল। সেই ট্রান্সশিপমেন্টের বিষয়ে আমি বারবার একই জিনিস বলতে চাই না, মানুষ এখন এগুলো জানে।
আর এরা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে যা যা ওরা অভিযোগ করত মিথ্যা, সেই জিনিসগুলো ওরা করছে সত্য, সারা বাংলাদেশের মানুষ জানে। তার মধ্যে এখন হলো যে যুক্তরাষ্ট্রের সাথে তারা আপনার গোপন চুক্তি করছে, এবং মানুষ জানে না সেই গোপন চুক্তিতে তারা কি দিচ্ছে বাংলাদেশ থেকে এই যুক্তরাষ্ট্রকে। হয়তো শত বছরের জন্য বাংলাদেশকে এরা এমন একটা জালে, এমন একটা সমস্যার মধ্যে ফেলতেছে, যেটার কারণে বাংলাদেশের আপনার যে ফিজিক্যাল যে সার্বভৌমত্ব সেটা নষ্ট হতে পারে, বাংলাদেশের মাটিতে যুদ্ধ হতে পারে। কত ধরনের আপনার হঠকারী সিদ্ধান্ত ইউনূস নিচ্ছে শুধু তার নিজের প্রোটেকশনের জন্য। আমরা গোপালগঞ্জ পরিস্থিতি দেখলাম, গোপালগঞ্জটা আড়াল হয়ে গেল মাস্টার এই স্কুলের ঘটনাটা এখন আবার একজন প্রধান বিচারপতিকে সাবেক অ্যারেস্ট করা হয়েছে, এবং এই বিচারপতি বঙ্গবন্ধু হত্যা মামলা রায় দিয়েছিলেন। এই বিচারপতি তারেক রহমানের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তাকে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়, কিন্তু এই বিচারপতি কিন্তু অনেক ঐতিহাসিক রায় কিন্তু তার হাত দিয়ে এসেছিল। আক্রোশটাকে সেখানে আপনি পয়েন্ট আউট করবেন। বিচারপতি খায়রুল হক বাংলাদেশের প্রধান বিচারপতিদের মধ্যে সবচেয়ে, আপনি যেগুলো বললেন আরো কিছু যুগান্তকারী ওনার সিদ্ধান্ত ছিল রায়ের মাধ্যমে, যেটা বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যাওয়া, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হওয়া, সেটার জন্য এই প্রতিটা রায় কিন্তু উপযোগী ছিল। বিচারপতি খায়রুল হককে আপনার এই অ্যারেস্ট করা হলো তারা যে ওই ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে ইউনূস যে নিউ ইয়র্কে বিবিসি সাংবাদিকদের বলেছিল যে আমরা রিসেট বাটন চাপ দিয়েছি, সেই রিসেট বাটনের অংশ হিসাবে আজকে এই বয়োবৃদ্ধ 81 বছরের বিচারপতিকে তারা আপনার এই অ্যারেস্ট করলো। এটা পুরোটাই প্রতিহিংসামূলক। আর আমি তো বারবার বলছি যে আগস্টের পর থেকে বাংলাদেশে আইন কানুন নীতি নৈতিকতা আপনার কোনো ধরনের কোনো কিছুর বালাই নেই। এরা চেষ্টা করে যাচ্ছে যেভাবে পারে যে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলতে, আওয়ামী লীগকে আপনার ধ্বংস করে দিতে, কিন্তু যত নিষ্ঠুরতাই করুক আপনার এরা সফল হবে না যে সেটা আমরা দেখতে পেলাম। আপনি দেখেছেন এই যে এই দুই জঙ্গি আপনার ডাস্টবিন এবং এই আসিফ নজরুল, এরা কিন্তু 9 ঘন্টা আটকা পড়েছিল। আপনি দেখবেন আরো যদি 1 বছর 2 বছর যায়, এরা যদি ক্ষমতা ধরে রাখে, বাংলাদেশের মানুষ এদেরকে আপনার নাই করে দিবে, কারণ মানুষের সহ্যের সীমা কিন্তু চলে যাচ্ছে। এইদিকে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড নাই। আপনি আজকে যে কোনো একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে, যে ধরেন একটা দোকান চালায় বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, এদের অবস্থা কিন্তু আজকে বাংলাদেশে কাহিল। বাংলাদেশের মানুষের পকেটে টাকা নাই। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা বাংলাদেশের আপনার শিল্প কলকারখানার এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ব্যাকবোন, সেটা ধ্বংস হওয়ার একেবারে সামনে দাঁড়িয়ে আছে। ইউনূস যে কোনো প্রতিবার সে একটা নিষ্ঠুরতা করছে শর্ট টাইমলি, যাতে মানুষের মনোযোগ এই যে বাংলাদেশের অর্থনীতিটা যে ধ্বংস হয়ে যাচ্ছে এই দিক থেকে সে সরিয়ে নিচ্ছে। আর গোপালগঞ্জের বিষয়টা আপনি বললেন, দেখুন আমরা ভেবেছিলাম যে জেনারেল ওয়াকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগকৃত একজন জেনারেল, সে হয়তো বাংলাদেশের সাথে বেইমানি করবে না, কিন্তু আমি জানি না জেনারেল ওয়াকারের বিষয়টি, তার সম্পর্কে আমি পার্সোনালি কিছুই জানি না। শেখ হাসিনা সরকার কিভাবে তাকে নিয়োগ দিল এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি সেই দিকেও যাচ্ছি না। আমি দেখছি যে জেনারেল ওয়াকারের কর্মকাণ্ডে বাংলাদেশ আজকে কোথায় চলে এসছে। জেনারেল ওয়াকার আপনার সে যখন গত বছরের 5ই আগস্ট সম্মুখে আসলো, সে আমিরে জামাতের কথা বলল। সেটা কোনোভাবেই আমার তো মনে হচ্ছে জেনারেল ওয়াকার এই জিনিসটা ভুলেও বলে নাই, সে জেনে শুনে বলেছে। আজকে দেখা যাচ্ছে যে এই যত কিছু হচ্ছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ, সবকিছুতে জেনারেল ওয়াকারের আপনার পেছন থেকে হাত আছে। আপনি দেখেন গত বছর জুলাই আগস্টে জেনারেল ওয়াকার বলল তার সৈনিকরা সাধারণ মানুষদের উপর গুলি করবে না, কিন্তু গোপালগঞ্জে এবং এই বিমান দুর্ঘটনার পর আমরা দেখেছি যে এই সেনাবাহিনী কতটা আপনার নিষ্ঠুর হতে পারে। তবে আমি যেটা বলবো, দেখুন বাংলাদেশের মানুষগুলো যেহেতু ইউনূসের উপর ইউনাইটেড স্টেটসের প্রোটেকশন আছে, আপনি অনেক কিছু হয়তো সরাসরি দেখতে পাচ্ছেন না, কিন্তু এই সেনাবাহিনী
যাদের মূল যে 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 বিষয়টা ছিল যে জাতিসংঘে চাকরি করবে, বাংলাদেশের রাষ্ট্রের পয়সায় বেতন তুলবে, তারপর চলে যাবে জাতিসংঘে বিভিন্ন দেশে চাকরি করতে, আপনি দেখবেন অচিরেই এগুলা সব বন্ধ হয়ে যাবে। বর্তমান পৃথিবীতে আপনি মানবতা বিরোধী অপরাধ করে আপনি কোনোভাবেই আপনি এই 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 জাতিসংঘে গিয়ে চাকরি করবেন? জাতিসংঘের সৈনিক পাঠানোর অনেক দেশ আছে। বাংলাদেশের এই 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 সেনাবাহিনীর লোকগুলা যেই লোভে গত বছরের সাংবিধানিক সরকারকে আপনার রক্ষা করলো না, বাংলাদেশের প্রতিরক্ষা তারা নষ্ট করে দিয়েছে জঙ্গিদের পক্ষ নিয়ে, সেই অপরাধ থেকে শুরু করে গোপালগঞ্জের অপরাধ, ভবিষ্যতে এরা আরো বেশি অপরাধ করবে। কারণ হলো অপরাধ ছাড়া তারা এখন আর বাংলাদেশকে তাদের হাতের মুঠোয় রাখতে পারবে না। অপরাধ বলতে আমি বুঝাচ্ছি বল প্রয়োগের চেয়ে তো অপরাধ সাধারণ মানুষকে খুন করা, যেভাবে তারা গোপালগঞ্জে খুন করেছে, যে আপনার যে ব্রুটাল ফোর্স নিয়ে সেনাবাহিনী সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে, যেটা আমরা দেখেছি, এবং আপনার কি নির্দয় নৃশংসভাবে গুলি করার কথা সেনাবাহিনীর জঙ্গিগুলা বলছে, সেটার বদলা হলো তাদের এই জাতিসংঘের চাকরি চলে যাবে। আর বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে ইউনূসের হাতে আপনার ধরা খাচ্ছে, এই অচিরেই দেখবেন যে বাংলাদেশের মানুষ পেটের ক্ষুধার জ্বালায় হলেও এই ইউনূস গংদের পেছনে বিরুদ্ধে রাস্তায় এসে প্রতিবাদ করবে এবং এদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন বাংলাদেশে, পাকিস্তানের সাথে নাকি বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অপরাধ দমনে সহযোগিতা করবেন, সন্ত্রাস দমনে সহযোগিতা করবেন, মাদক দমনে সহযোগিতা করবেন। বাড়ি ভাই, একটা জিনিস দেখেন, আমাদের এই তথ্যগুলো তো আপনার সব দর্শক মোটামুটি জানে। আমি যে দিকটায় আপনার দর্শকদের দৃষ্টিটা দিতে বলবো, দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার 15 বছর বাংলাদেশের নেতৃত্ব দিয়ে উনি বাংলাদেশটাকে আপনার কত ধরনের অর্থনৈতিকভাবে আপনি সমৃদ্ধ করেছেন। আপনি জানেন যে তখন বাংলাদেশের বহু কৃষক, শ্রমিক অল্প টাকায় 10 টাকায় তারা এই ব্যাংকের হিসাব খুলেছিল। অর্থনীতি এত বড় হয়ে গেছিল, বিভিন্ন জায়গায় আপনার কত অর্থনৈতিক কর্মকাণ্ড। হ্যাঁ, তখন আমরা দেখেছি একেবারে পাকিস্তানের টেলিভিশন গুলাতে টক শো হতো যে ইমরান ওই কোন ওদের নেতারা বলতো যে আমাকে ভোট দিলে বাংলাদেশকে, এই পাকিস্তানকে আমরা সুইজারল্যান্ড তৈরি করে দিব। সেই একটা জবাবে পাকিস্তানের অনেকগুলা বুদ্ধিজীবী, সাংবাদিক, টিভি টক শোতে ওরা শুধু একটা কথা বলেছে যে আমাদেরকে সুইজারল্যান্ড করার দরকার নেই, আমাদেরকে তোমরা বাংলাদেশ করে দাও। অর্থাৎ বাংলাদেশ তখন এত বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড চলছিল, বাংলাদেশের সমৃদ্ধি আপনার পাকিস্তানের থেকে বাংলাদেশের এই যে শেখ হাসিনা যেটা করে গেছিল, পাকিস্তানের প্রায় 1.5 গুণ হয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষের আপনার মাথা পিছু আয়। এইটা ভারতের চেয়েও বেশি হয়ে গিয়েছিল। সেই জায়গায় থেকে পাকিস্তান একটা ফেইল্ড স্টেট। সারা পৃথিবীতে আপনি দেখেন পাকিস্তানের কোনো লোক বিদেশে যেতে পারে না। ওরা কিভাবে বিদেশে যায়? বাংলাদেশিরা যেভাবে যায়, অবৈধ পথে, অথবা পাকিস্তান যারা শাসন করে সেই জমিদার শ্রেণী, সেনাবাহিনীর কর্মকর্তা, আপনার বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা এবং জমিদারের ছেলেপুলেরা, ওই যে বিলওয়াল ভুট্টো বা মনে করেন যে এই তাদের যে এখন প্রধানমন্ত্রী আছে শাহবাজ শরীফ, এই ধরনের ফ্যামিলিগুলা থেকে আপনার এই মানুষ শুধু বিদেশে যেতে পারতো। আর বাংলাদেশ থেকে আপনার যে কোনো একটা সাধারণ ছেলে, সে যদি মেধাবী হয়, নিজ চেষ্টায় বিদেশে যেতে পারতো। পাকিস্তানের ছেলেমেয়েরা কেন বিদেশে যেতে পারতো না? কারণ পাকিস্তান যেহেতু জঙ্গিদের মদদ দেয়, জঙ্গি পালে, জঙ্গিদের ব্যবহার করে, সুতরাং সাধারণ মানুষকে কোনো বিদেশে যাওয়ার কোনো সুযোগ তাদের নাই, এখনো নাই। পাকিস্তান এমনকি আফগানিস্তানের সাথেও পেরে উঠছিল না, এবং পাকিস্তানের আপনার বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $2-4 বিলিয়ন নেমে গিয়েছিল, এখনো সেই অবস্থায় আছে। সেই ধরনের একটা আপনার ফেইল্ড স্টেটের সাথে এখন এদের শুধু, যেহেতু জঙ্গিদের আদর্শ পাকিস্তানি আদর্শ, আফগানিস্তানি আদর্শ, এমনকি সৌদি আদর্শও আর নাই, এরা এখন ওই পাকিস্তানের সাথে এরা করছে। পাকিস্তান একটা ভঙ্গুর মৃত প্রায় দেশ।
তার সাথে তারা আপনার সখ্য করছে। এই যে আপনি বললেন তাদের সাথে সহযোগী, পাকিস্তানের সাথে কি ধরনের সহযোগিতা করবে? পাকিস্তান তো সন্ত্রাসপ্রবণ একটা দেশ, সারা পৃথিবী জানে। এখন বাংলাদেশও একটা সন্ত্রাসপ্রবণ দেশ হয়ে গেছে। জুলাই আগস্টের যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এরা বাংলাদেশ দখল করলো। পাকিস্তানের সাথে যে আপনার এই যে বন্ধুত্ব করা, চুক্তি করা, সহযোগিতা করা, এগুলো ইটসেলফ আমাদের উপর একটা ভীষণ অপমান। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা যারা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে উপরে নিতে আমরা দেখেছি, সেইখান থেকে আজকে পেছনে ধরে আপনার এই পাকিস্তানের সাথে আমাদেরকে মিলিয়ে দেওয়া হচ্ছে। এটা একদিকে আমাদের জন্য যেমন অপমান, আর একটা হলো পাকিস্তান আপনার দেখবেন, পাকিস্তান বাংলাদেশের আজকে যে ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ, এতে পাকিস্তান অত্যন্ত খুশি। কারণ পাকিস্তান কখনোই চাইবে না বাংলাদেশ একটা আত্মমর্যাদাশীল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হোক। তারা চাইবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। কারণ বাংলাদেশ যেহেতু পাকিস্তান থেকে বের হয়ে গেছে, সুতরাং বাংলাদেশের ধ্বংস চাওয়া ছাড়া কিন্তু পাকিস্তানের মানসিকতায় আর কিছু নাই। হয় পাকিস্তানের সাথে একীভূত হবে অথবা ধ্বংস হবে। একীভূত হলেও তারা কোনোদিন বাংলাদেশের কোনো ধরনের সহযোগিতা করবে না, কারণ তারা এই জায়গাটাকে তারা দমিয়ে রাখবে, যাতে কোনোভাবে বাংলাদেশ আবার আরেকটা মুক্তিযুদ্ধের সূচনা করতে না পারে। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে যে এই জঙ্গিদের বিদেশে পাকিস্তান ছাড়া কোনো বন্ধু নাই। এদের কাছে আর শুনি যে তুরস্কের সাথে, হ্যাঁ তুরস্ক থেকে হয়তো অস্ত্র কিনবে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনবে, এটা করে তারা বাংলাদেশকে আপনার অর্থনীতিকে ধ্বংস করবে, বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক গুলো তারা নষ্ট করে দিবে। তারা ভেবে বসে আছে এইভাবে করে জঙ্গিদের হাতে দেশটা তুলে দিয়ে ইউনূস বিদেশে পালিয়ে যাবে। সবকিছুতে এখন আমার কাছে এটাই মনে হচ্ছে। এই যে পাকিস্তান যে আমাদের বলতেছে তারা হেল্প করবে, পাকিস্তানের আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে তারা সন্ত্রাসী বলতো। মুক্তিযুদ্ধ আমরা যার পক্ষে ছিলাম আমরা সন্ত্রাসী বলতো। এখনো তারা যেহেতু তাদের লোকজন আবার পাওয়ারটা দখল করেছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে দমন করার জন্য তারা জয়েন্ট ভেঞ্চার করতে চায়। আপনি কি মনে করেন? জয়েন্ট ভেঞ্চার করতে চায়, আমি যেটা বললাম, দেখুন পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা, পাকিস্তানের যে দুরবস্থা বর্তমানে চলছে, পাকিস্তানের বেলুচিস্তানে চলতেছে আপনার বিচ্ছিন্নতাবাদী, বেলুচিস্তান পাকিস্তান থেকে আপনার হয়ে যেতে চায়, স্বাধীন হয়ে যেতে চায়। তাদের আফগানিস্তান বর্ডারে তারা আফগানিস্তানের সাথে তারা অলমোস্ট আপনার এক ধরনের আপনার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে জড়িত হয়ে আছে। এই অবস্থায় পাকিস্তানের কোনো সক্ষমতাই নাই আপনার বাংলাদেশকে কোনো ধরনের সহযোগিতা করার। একটাই সক্ষমতা আছে, আপনার নিজের নাক কেটে হলেও পরের যাত্রা ভঙ্গ করা, এটা সেটা করে তারা বাংলাদেশের এই জঙ্গিগুলোর সাথে আপনার এমন কিছু সম্পর্ক গড়ে তুলতে চায় যেটা এই অঞ্চলে আপনার সন্ত্রাসবাদকে আরো বেশি উস্কে দিবে, এবং তারা বাংলাদেশের মাটি যাতে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এখান থেকে সন্ত্রাসী পাঠিয়ে আপনার ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো আছে সেখানে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। এইটা হলো পাকিস্তানের উদ্দেশ্য। পাকিস্তানের উদ্দেশ্যগুলো আপনার পরস্পর বিরোধী, কারণ পাকিস্তান কোনোভাবেই চাইবে না বাংলাদেশ কোনোভাবে এগিয়ে যাক, সেটা চাওয়ার পাকিস্তানের কোনো সুযোগ নেই। কারণ হলো পাকিস্তান মনে করে এখনো যে এই পূর্ব পাকিস্তান বাংলাদেশকে, এবং সেটা তাদের একটা অংশ। পাকিস্তানের মন মানুষে এটা রয়ে গেছে, এটাকে তারা একীভূত করতে চায়। একীভূত করার পরেও এইটা যাতে অর্থনৈতিকভাবে আপনার নিচে থাকে, পাকিস্তানের শাসকরা এইটাই চাইবে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয়, বাংলাদেশের মানুষ যে শুধুমাত্র ইসলামিক রেডিকালাইজড হয়ে যাওয়াতে তারা মনে করে যে পাকিস্তানের সাথে থাকলে এই মানুষগুলার আপনার তাদের মান মর্যাদা বৃদ্ধি পায়, তাদের আপনার ভেস্তে যাওয়ার সুযোগ হয়। ভারতের সাথে থাকলে তাদের ভালো লাগে না, অথচ ভারত হলো সারা বিশ্বের মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সম্মানপ্রাপ্ত একটা দেশ। আপনি সারা পৃথিবীতে ভারতকে যে কিভাবে পৃথিবীর মানুষ সম্মান করে আপনিও নিশ্চয়ই দেখেছেন। আমি যখন মেক্সিকোতে চাকরি করতাম তখন আমি দেখেছি যে ভারতের সেখানে কি সম্মান। হ্যাঁ, যত দেশে গেছি ভারতকে মানুষ অসম্ভব ভালোবাসে, আর পাকিস্তানের কথা শুনলে তারা ভয় পায় যে না, এটা হলো সন্ত্রাসীদের রাষ্ট্র। আর বাংলাদেশের মানুষ ওই সন্ত্রাসীদের রাষ্ট্রটাকে ভালোবাসে।
পাকিস্তান ভারতকে ঘৃণা করে শুধুমাত্র আপনার এই মগজ ধোলাইয়ের কারণে। অথচ দেখেন বাংলাদেশ ছাড়া মুসলিম বিশ্বের কোন রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রকে শুধু ধর্মের কারণে এতটা ঘৃণা করে না। আমি সর্বশেষ যে রাষ্ট্রটাতে চাকরি করলাম তাদের উল্টা দিকে হলো আপনার স্পেন, মরক্কোর একদম উল্টা দিকে। ওখানে সমুদ্রটা এক জায়গায় একেবারে 5 কিলোমিটার ন্যারো, যেটা জিব্রাল্টার প্রণালী বলে, তার উল্টা দিকে স্পেন। এই একটা খ্রিস্টান রাষ্ট্র, একটা শতভাগ মুসলিম রাষ্ট্র, কোরআনিক আইনে চলে। সেই রাষ্ট্রের মধ্যে আপনার কোনো ধরনের প্রতিবেশী দেশ সে মুসলিম না, কিন্তু তার প্রতি কিন্তু কোনো ঘৃণা নাই। একটা আপনার দুইটা দেশের মধ্যে এবং আরেকটা রাষ্ট্র তাদের পাশে হলো আপনার ফ্রান্স এবং স্পেনের সাথে মরক্কোর সব অর্থনৈতিক কর্মকাণ্ড। আপনার ফ্রান্সের প্রায় আমি নাম্বারটা এক্স্যাক্টলি কম পক্ষে আপনার 10টা কমপক্ষে 10টা আপনার শুধু কনসুলেট আছে। ফ্রান্সের কনসুলেট মরক্কোতে, আপনি চিন্তা করতে পারেন, আপনার প্রায় কয়েক লাখ ফরাসি নাগরিক এই মরক্কোতে চাকরি করে এবং মরক্কোর অর্থনীতি বিল্ড করাতে এরা এই দেশগুলা সাহায্য করে। কেন করে? কারণ হলো মরক্কোর মানুষের মধ্যে বাংলাদেশের মানুষ যে ধরনের ঘৃণা করানো শিখানো হয়েছে যে হিন্দুদের ঘৃণা করো এবং ভারতকে ঘৃণা করো, এই ধরনের কোনো অপপ্রচার মরক্কোতে সম্ভব না। ফলে মরক্কো কি হচ্ছে, এই উন্নত দেশগুলোর সহযোগিতায় তার আপনার অর্থনীতি বিল্ড আপ করছে, মানুষের সমৃদ্ধি অর্জন করছে। আপনি যে কোনো মুসলমান দেশের সাথে যান, আপনি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস, যেটা ইউএই, আপনি সৌদি আরব, এরা কাদের সাথে ব্যবসা করে? এরা সব ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করে। ওরা তো তাদেরকে ঘৃণা করে না। কারণ হলো যে এই দেশগুলোর শাসকরা অত্যন্ত ম্যাচিওর, তারা জানে যে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। ধর্মীয় ঘৃণা যদি তারা ধর্মীয় ঘৃণাটাকে বন্ধ না করে, তাদের দেশ উন্নত হবে না। আর বাংলাদেশের মানুষগুলো দেখেন কত দুর্ভাগা, এইখানকার সমাজের একটা বড় অংশ শুধু ভারত ঘৃণা ছড়ায় এবং অনেক মেধাবী লোকজন ভারত ঘৃণা ছড়ানোর কাজে ব্যস্ত। সেই সন্ত্রাসী পিনাকি, ফরহাদ মজহার, আপনি কাকে দেখাবেন? মাহমুদুর রহমান, এই জঙ্গিদের যারা থিওরি তৈরি করে, তাদের যারা ন্যারেটিভ তৈরি করে, এদের একটাই অস্ত্র। আপনি দেখেন এই বিমান হামলার পরও আমি দেখলাম ইলিয়াস ভারতকে আপনার দোষারোপ করে যে বিমানটা ভেঙে পড়েছে ভারতের কারণে। এই ধরনের আপনার মিথ্যা অপপ্রচার বাংলাদেশের মানুষগুলো বিশ্বাস করে। অথচ আমরা কি দেখলাম, যে ভারতই কিন্তু এগিয়ে আসলো এই বিমান বিধ্বস্ত হওয়ার পর আমাদের এই নিরীহ আপনার এই ইনোসেন্ট এই শিশুগুলোকে এবং আপনার আহত লোকগুলোকে সেবা দেওয়ার জন্য। কিন্তু জঙ্গিরা কিন্তু ভারতের সাহায্য গ্রহণ করেছে, কিন্তু তারপরে ওরা ভারত ঘৃণা ছড়িয়ে যাচ্ছে, হিন্দুদের ঘৃণা ছড়িয়ে যাচ্ছে। এই ঘৃণা বাংলাদেশের মাটি থেকে সহনীয় পর্যায়ে যদি না আসে, বাংলাদেশে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না। কারণ আপনি যখন ভারতকে ঘৃণা করবেন, হ্যাঁ, ভারত এটা জানবে, তারা মুখে হয়তো কিছু বলবে না, তাদেরকে তো আপনি যুদ্ধ করতে ডাকছেন, তাহলে কিভাবে হবে? একমাত্র যে কোনো বড় দেশ, ছোট দেশ যদি পাশাপাশি থাকে, দুটো দেশের পারস্পরিক সহযোগিতায় আপনার ওই ছোট দেশটার উন্নতি হয়। এটাই হলো পৃথিবীর নিয়ম। আপনি পৃথিবীর যেখানে যান এই নিয়ম প্রচলিত। কিন্তু বাংলাদেশের মানুষগুলোকে শিখানো হচ্ছে যে তোমরা ভারতকে ঘৃণা করো, তোমরা হিন্দুদের ঘৃণা করো। এতে কি হচ্ছে, বাংলাদেশের মানুষের যে ঘৃণা করার যে একটা আকাঙ্ক্ষা ধর্মীয় মৌলবাদের মাধ্যমে আপনার তাদের মাথায় ঢুকেছে, সেই আকাঙ্ক্ষাটা হয়তো পরিপূর্ণ হচ্ছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, নানান ধরনের আপনার অর্থনৈতিক সুবিধা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, এগুলো স্থবির হয়ে পড়েছে ইউনূসের আমলে। বারবার আমরা দেখি হারুন ভাই, যখন গভর্নমেন্ট একটু বিপদে পড়ে, তখন পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং ডাকে, ভয় দেখে আওয়ামী লীগ এলো। সর্বশেষ ইয়ার পরে স্কুলের ঘটনার পরে পলিটিক্যাল পার্টিদের মিটিং ডাকা হলো এবং সেখানে আলী রিয়াজকেও আনা হলো। আলী রিয়াজ সেখানে সতর্ক করছে সবাইকে, জুলাই ঘোষণায় দ্রুত স্বাক্ষর করতে হবে, একদম চাপ প্রয়োগ করেছে। সেটা আপনি খেয়াল করেছেন? জি, ওখানে আলী রিয়াজ ছিল, দেখেছি। কিন্তু দেখেন, এটাও ইউনূস করে, কারণ হলো কি, ওরা এখন নিজস্ব, ওইটা হলো যে ঘরের মধ্যে একটা মারামারি। বিএনপি কে ওরা ক্ষমতা দিতে চায় না, কিন্তু আবার ওরা জানে যে বিএনপির যেহেতু বাংলাদেশে একটা বড় আপনার সমর্থন আছে,
মানুষ মানে প্রোটেকশনের জন্য ওরা বিএনপি কে ডাকে, কিন্তু বিএনপি এমন একটা রাজনৈতিক দল দেখেন শুরু থেকেই ওরা তারেক রহমানকে কি করলো, তারেক রহমানের দল খলিলের পদত্যাগ চাইলো। হ্যাঁ, লন্ডনে গেল তারেক রহমানকে ওরা সামনে নিয়ে, তারেক রহমানকে রিসিভ করার জন্য আপনার খলিলকে পাঠালো। এর মানে হলো ইউনূস এবং পিনাকি পরিকল্পনা করে কাজটা করেছে। অর্থাৎ দেখো তোমরা যাই বলো, বিএনপি কে তারা সরাসরি একটা অপমান করলো, কিন্তু বিএনপি সেটার রেসপন্সটা তারা ঠিক মতো করতে পারে নাই। তারা বরঞ্চ দেখা গেল তারেক রহমান এই খলিল নাচতে নাচতে গেল, নাচতে নাচতে আবার বিদায় দিল। আপনি দেখবেন ওই ভিডিওগুলো, খলিল অলমোস্ট ডান্সিং, হ্যাঁ, ওর চলাফেরার মধ্যে একটা ড্যাশিং এবং নাচা কুদার ভাব ছিল। অর্থাৎ তারেক রহমানকে যে ওরা দুই পয়সার পাত্তা দিল না, এটা কিন্তু তারেক রহমানের দল ধরতে পারে নাই। এখন কি ধরতে পারে নাই না তাদের মধ্যে কোনো আন্ডারহ্যান্ড ডিলিং আছে? অনেকে বলে যে অনেক টাকা পয়সা দিয়ে এসে তারেক রহমানকে, আমি কোনটা সত্য জানি না, কিন্তু আমি যেটা দেখলাম যে তারেক রহমানকে একেবারে মুখের উপর অপমান করে ছেড়ে দিয়েছে ইউনূস। কিন্তু তারেক রহমান তো সেই বডি গিলেছে, মিটিং করেছে, ফেব্রুয়ারিতে ইলেকশন মেনে নিয়েছে। সুতরাং বিএনপি কে এরা যথেচ্ছ রকমের ব্যবহার করছে। বিএনপির নেতৃবৃন্দ এই ব্যবহৃত হচ্ছে। যখনই ইউনূস আপনার কোন ধরনের একটু দেশের মধ্যে তার বিপদ দেখতে পারে, সে বিএনপি কে ডাকে, জামাতকে ডাকে, আর এনসিপির যে আপনার আত্মঘাতী জঙ্গিগুলো আছে তাদেরকে ডাকে। কিন্তু ইউনূসের প্ল্যান তো সারা বাংলাদেশের কাছে এখন পরিষ্কার। ইউনূস চাচ্ছে দীর্ঘমেয়াদে সে আমৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থাকবে এবং এনসিপি কে দিয়ে সে রাষ্ট্র শাসন করাবে। এখন সে এনসিপি কে দিয়ে যেহেতু মব তৈরি করাচ্ছে, যদি কোনোভাবে ওদেরকে পার্লামেন্টে সে ঢুকিয়ে দিতে পারে, ওদেরকে দিয়ে এই আপনার বিভিন্ন মিনিস্টারিয়াল সরকার গঠন করে বাংলাদেশ শাসন করবে। ইউনূসের কিন্তু কোনো ইচ্ছা নাই আপনার বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার। আবার বিএনপি কিন্তু ইউনূসের প্রতিটা ইচ্ছার সামনে সে তার নিজস্ব কোনো সিদ্ধান্ত সে দেখাতে পারছে না। অর্থাৎ ইউনূস যে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, বিএনপি সেটাই গ্রহণ করছে। এর কারণ হলো, যদিও আপনার এই বিএনপি এই গত বছরের জঙ্গি হামলায় তারা অংশগ্রহণ করেছিল, সহযোগিতা করেছে, তাদের মানুষদের দিয়েছে, সেখানে জঙ্গিরা অনেক বিএনপির লোককেও মেরে ফেলেছে। সেটাতেই বিএনপির আশা ছিল যে শেখ হাসিনা সরকার পড়ে গেলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করা শুরু করবে। কিন্তু যেহেতু ইউনূসের একটা মেটিকুলাস প্ল্যানের মধ্যে আছে যে সেই বাংলাদেশ আমৃত্যু শাসন করবে, সেখানে এসে বিএনপি ধরা খেয়ে গেছে। কিন্তু ধরা খেয়ে যাওয়ার পরও কি ধরনের একটা আপনার রহস্য আমরা বুঝতে পারি না। এই রহস্যের মধ্যে জনগণ, মানুষ বিভিন্ন ধরনের চিন্তা করে, যে এমনকি আপনার ওই যে চরমনাইয়ের পীরও কথা বলতে দেখেছি যে আপনার এই অর্থনৈতিক লেনদেন আছে, সবাই সন্দেহ করে। আমি সন্দেহ করতে চাই না, কিন্তু আমি অবাক হই যে বিএনপি কে এত অপমান করার পরেও বিএনপি কিন্তু বারবার ইউনূসের সামনে তাদের মাথা পেতে দিচ্ছে। তার অংশ হিসাবেই ওই বৈঠকটা হয়েছে, যেখান থেকে সে এই ইউনূসের এন্ডোর্সমেন্ট নিয়ে নিল। বাংলাদেশে দেখেন মূল সমস্যাটা হলো, আমি আবারও বলছি, মূল সমস্যাটা হলো আদর্শিক সমস্যাটা কি, যে বাংলাদেশ কি মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের আমাদের যে ভ্যালুসটা ছিল, আমরা যেই স্বপ্নটা দেখেছিলাম যে আদর্শের, যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেই স্বপ্নটা যারা বিশ্বাস করে না তারা কিন্তু জুলাই আগস্টের জঙ্গি উত্থানে গেছে। সেখানে বিএনপি তো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের কথা তারা বলে, কিন্তু তাদের কোনো কর্মকাণ্ডে, তাদের কোনো কাগজপত্রে, তাদের কোনো দলীয় ম্যানিফেস্টোতে আপনার এই মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার কথা নাই। তাদের এজেন্ডা হলো ইসলামিক এজেন্ডা। ফলে দেখা গেছে এখন যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু আপনার দুই ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের নেতৃত্বে অন্যান্য দল এখানে খুব বেশি আমি দেখি না, কিছু বড় রাজনৈতিক দল আছে যাদের আবার অনেককে আবার ইউনূস কিন্তু অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে। কিন্তু আবার উল্টা দিকে আমরা কি দেখলাম, কমিউনিস্ট পার্টি সহ অনেকগুলা বাম দল যাদেরকে আমরা বিশ্বাস করতে চাইতাম যে এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, এরা এখন ইউনূসের সহযোগী হয়ে গেছে। অর্থাৎ এরা সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয়ে বাংলাদেশের শত্রুতে পরিণত হয়েছে। আজকে আমি ফেসবুকে দেখলাম, সত্য কি মিথ্যা জানি না, আপনার এই কমিউনিস্ট পার্টির যে প্রিন্স আছে, রুহুল প্রিন্স, এই রুহুল প্রিন্সের একটা দেখলাম যে এই পতিত স্বৈরাচারকে কোনোভাবে ফিরতে দেওয়া যাবে না।
চিন্তা করেন, আপনি দেখেন এই আজকে এই কমিউনিস্ট পার্টির এই রুহুল প্রিন্স, এরা সন্ত্রাসীদের ভাষায় কথা বলতেছে, অথচ দেখেন যখন 5ই মে হেফাজতের তাণ্ডব চলছিল, ওরা কিন্তু এই কমিউনিস্টদের এই অফিসটা কিন্তু ভেঙে জ্বালিয়ে দিয়েছিল এই নয়াপল্টনে। আজকে দেখেন সারা জাকের আপনার স্লিভলেস ব্লাউজ পরে প্রথম আলোতে গিয়ে সে এখন একটু হাহুতাশ করে, কিন্তু এ ছিল জঙ্গিদের সহযোগী, সে হাইকোর্টে গিয়ে জঙ্গিদের পক্ষে লড়েছে। আপনি ইউনুসের ক্যাবিনেটে একটা মেয়ে আছে মুর্শিদ, হ্যাঁ, শারমিন মুর্শিদ, এরা সব স্লিভলেস ব্লাউজ পরে চলে। হ্যাঁ, আপনি যদি ইউনুস আজকে যা করছে, এনসিপির জঙ্গিরা যা করছে, জুলাই আগস্টের হতে যে আপনি যে বললেন যে জুলাই আগস্টের যে ঘোষণাপত্র, এগুলো সবকিছুর উদ্দেশ্য তো বাংলাদেশকে একটা আপনার থিওক্রেটিক রাষ্ট্রে পরিণত করা, হ্যাঁ, শরিয়া ভিত্তিক। তখন তো দেখবেন যে এই শারমিন মুর্শিদ, এই কামাল হোসেনের মেয়ে সারা, এদেরকে তো এরা প্রকাশ্যে রাস্তায় এই ধরনের ছোট ব্লাউজ পরার জন্য আপনার এদেরকে জবাই করবে। এমনকি আপনি সুযোগ যখন এরা যদি প্রকৃত ক্ষমতা হাতে পেয়ে যায়, আপনি ইউনুস আর লামিয়া এই দুইজন যেভাবে অবাধ বেবিচার করছে, মেলামেশা করছে, হ্যাঁ, একেবারে আপনার মানুষের চোখের সামনে, জঙ্গিরা কিন্তু এই অপরাধী ইউনুসের গলাও কাটবে, লামিয়ার গলাও কাটবে। কিন্তু এরা যেহেতু আপনার সবাই স্বার্থে জড়িত এবং এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ওরা পছন্দ করে না, আওয়ামী লীগ রাষ্ট্রটাকে উন্নত করছিল অর্থনৈতিকভাবে, আপনার বাংলাদেশকে তারা বের করে নিয়ে আসছিল, একটা মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত করেছিল। আজকে কেউ বলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, এই শব্দ গত 1 বছরে কোথাও শুনেছেন? হ্যাঁ, কিন্তু রোল মডেল তো এটা বিদেশিরা বলতো, আপনার বিশ্ব ব্যাংক বলতো, সবাই বলতো বাংলাদেশ ছিল এমার্জিং 11, অর্থাৎ পরবর্তী 11টা দেশ যারা অর্থনৈতিকভাবে উন্নয়ন করবে, তার মধ্যে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে গিয়েছিল। আজকে বাংলাদেশ কোথায়? যে জিডিপি গ্রোথ ছিল আপনার 7%-এর কাছাকাছি, সেটা আজকে চলে এসছে 3%-এ। বাংলাদেশের মানুষকে ফকির ভিক্ষুক বানিয়ে ছেড়ে দিচ্ছে এই ইউনুস বাহিনী, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু শুধুমাত্র তারা যে রেডিকালাইজড হয়ে গেছে যে তাদের বেহেশতে যেতে হবে, হ্যাঁ, অথচ একটা ভিন্ন পথে তারা আজকে ইউনুসকে মেনে নিচ্ছে, ইউনুসের পেছনে। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের কোন সরকার প্রধান আপনার টিকে থাকতে পারতো এই মাইলস্টোন স্কুলের লাশগুলোর প্রতি যেই অবিচার ইউনুস বাহিনী করেছে, তার পরবর্তী দিনে সে যে ক্রূর হাসি দিল আপনার ভিডিওর সামনে, আপনি চিন্তা করতে পারেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, এরা যদি এই ধরনের একটা ভিডিওতে ওনারা কেউ আটকা পড়তো, এরা কিন্তু কেউ ক্ষমতায় থাকতে পারতো না, যত জনসমর্থনই থাকুক। হ্যাঁ, জঙ্গিরা তাদেরকে নামিয়ে নিত, কিন্তু জঙ্গি বন্ধু, জঙ্গি নেতা ইউনুস যত ধরনের আপনার ঠাট্টা মশকরা করুক দেশের সাথে, জাতির সাথে, তার বিরুদ্ধে কিন্তু কেউ কিছু বলছে না। এর একটাই কারণ, বাংলাদেশের মানুষের মগজ ধোলাই একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। বাংলাদেশের মানুষগুলো তাদের এই শুধু তাদের মধ্যে ঘৃণার যে একটা স্পৃহা জেগে গেছে, সেই ঘৃণার স্পৃহাকে যারাই ফিট করছে তারাই এখন আপনার বাংলাদেশ দখল করে বসে আছে। কিন্তু মানুষ, আমি মনে করি অদূর ভবিষ্যতে এই মানুষগুলোর যখন সব অর্থনৈতিক কর্মকাণ্ড ভেঙে পড়বে, এদের পেটের ক্ষুধার যাতনা শুরু হবে, তখন তারা এই জঙ্গিগুলোকে কিন্তু বাংলাদেশ থেকে বের করে দেবে। চট্টগ্রামে আজকে একটা মেয়ের ফুটবলার পায়ের রক কেটে দেওয়া হয়েছে, আর খেলতে পারবে না। বাংলাদেশের মেয়েরা খেলাধুলা এত চমৎকার ভাবে এগিয়ে আসছিল, তারা ভারতকে হারাচ্ছে, বিভিন্ন দেশকে হারাচ্ছে, সেই মেয়েদের অগ্রগতি থামিয়ে দেওয়া হচ্ছে। স্লিভলেস ব্লাউজের কথা বললেন, বাংলাদেশ ব্যাংক কালকে একটা আদেশ জারি করেছে, তার কোনো কর্মকর্তা কর্মচারী এই পোশাকগুলো করতে পারবে না। এই যে নজিরটা বাংলাদেশকে, এইগুলো সব নিউজগুলো বাইরে যাচ্ছে, কিন্তু সবগুলো বাইরে যাচ্ছে, বাংলাদেশের ইমেজ, বাংলাদেশের চেহারা পাল্টে যাচ্ছে বাংলাদেশ। এবং ইউনুসকে আপনি সবচেয়ে বেশি আমি দেখি আপনার পোস্ট গুলাতে লামিয়া এবং ইউনুস, এই জুটিটা নিয়ে আপনি সত্যি লিখেন, আর কেউ কোনো লিখছেন না, কিন্তু কেউ
লিখছে না কারণ হলো ভয়ে লেখে না। ইউনূস তো কোনো কিছু করলেই তা আপনার মানুষকে এই কি বলে যে গিয়ে ওদের বিরুদ্ধে, আমি অনেকের কথা জানি, আপনার তারা একটা কথা বললেই তাদের বিরুদ্ধে 2টা হত্যা মামলা দিচ্ছে। আমার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে ইউনূস কি করবে? আমি তো বাংলাদেশেই ছিলাম না। সুতরাং এখন দেখেন এটা করছে না, সেটা করা উচিত। আমি মনে করি সারা বাংলাদেশের প্রতিবাদ করা উচিত। আমার বিষয়টা এমন নয় যে আমি ইউনূস, লামিয়া তারা ব্যক্তিগতভাবে যেসব প্রেম প্রীতি করছে এটা নিয়ে আমার আসলে ওই বক্তব্যটা নাই। আমার বক্তব্যটা হলো মানুষের দৃষ্টিটাকে, মৌলবাদীদের যে আপনার একটা হিপোক্রিসি এদের চরিত্রে, সেটার প্রতি মানুষের দৃষ্টিটা নিবন্ধন মানে দৃষ্টিটা ফেরানোর জন্য আমি কথাগুলো বলি। আপনার দেখুন, জঙ্গিরা যে জিনিসগুলা জন্য আজকে যে বাংলাদেশ ব্যাংকে আপনি যে সার্কুলারের কথা বললেন, এরপরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে ওই লোকের মেয়ের ছবি আমরা দেখেছি, সব আজকে ফেসবুকে বের হয়ে যায়। ওই মেয়েটা একটা, এখন জিনিসটা হলো কি দেখেন, এই লোকগুলা কেউই কিন্তু আপনার জঙ্গিরা যেটা চায় যে ইসলামিক শরিয়া মতে বিধি মতো সবাই চলবে, এরা কেউ কিন্তু সেই তরিকার লোক না। ইউনূসও না, লামিয়াও না, শারমিন মুর্শিদও না, ওই যে মনসুরও না যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কিন্তু জঙ্গিরা এমনকি দেখেন, যেই হিন্দুদের জঙ্গিদের বিশ্বাসে যে হিন্দুদের আপনার ঘৃণা করতে হবে, না হলে মেরে ফেলতে হবে, এরা সেই জঙ্গি, সেই হিন্দু কারা? আপনি দেবপ্রিয় ভট্টাচার্য দেখেন, পিনাকি দেখেন, তারপরে আপনার ওই যে প্রামাণিক দেখেন, তারপরে আপনার আরেকটা লোক আছে, আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন, এটা একটু কম চিনি বাট বেশ তেরসা কথা বলতে পারে, গৌতম দাস নামে একটা লোক আছে। এইভাবে দেখবেন অসংখ্য হিন্দু আজকে এই জঙ্গিদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। ইউনূস কাজ করছে, আপনার এই শারমিন মুর্শিদ কাজ করছে, যারা আপাতভাবে আমরা মনে করি যে, মনে করবো কি এদের পোশাক আশাক, আপনার ইউনূস তো খ্রিস্টানই, আমরা শুনেছি যে ইউনূস খ্রিস্টান হয়ে গিয়েছিল, সে আর মুসলমান হয় নাই। এরা সবাই কিন্তু আপনার এই জঙ্গিদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনি জঙ্গিদের এজেন্ডা যদি বাস্তবায়ন করেন, ওই বাস্তবায়নের সময়টা জঙ্গিরা আপনাদের কিছুই বলবে না। আপনি দেখেন বদরুদ্দিন উমর স্বঘোষিত নাস্তিক, ফরহাদ মজার স্বঘোষিত নাস্তিক, হ্যাঁ, এরা কিন্তু জঙ্গিদের বন্ধু। কারণ কি? এরা জঙ্গিদের পক্ষে কাজ করছে। কিন্তু জঙ্গিদের যেটা যতদিন পক্ষে কাজ করছে, কিন্তু এস্টাবলিশড হয়ে গিয়ে জঙ্গিরা যখন ক্ষমতায় বসে যাবে, তখন কিন্তু এদেরকে তারা প্রথম ব্যাচে তারা কিন্তু এদের সবাইকে আপনার এদের যা যা শাস্তি কি, জঙ্গিদের খাতায় আপনার নাস্তিকের শাস্তি কি? গলা কেটে হত্যা করা। হ্যাঁ, জঙ্গিদের খাতায় আপনার এই যে এই ব্লাউজ, শর্ট ব্লাউজ পরার শাস্তি কি? আপনি চিন্তা করে দেখেন, শর্ট ব্লাউজ তো অনেক পরের কথা। আপনি ইরানে দেখেন নাই, ওই যে মাশা আমিনী নামে একটা মেয়ে, সে তো শর্ট ব্লাউজ পরে নাই, সে শুধু মাথায় যে হিজাবটায় চুলটা ঠিক মতো ঢাকে নাই বলে তার বিরুদ্ধে অভিযোগ। তাকে আপনার এই 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 ইরানের যে একটা আপনার পুলিশ আছে, ওদের কি পুলিশ বলে, যে সেই পুলিশ তাকে পিটিয়ে মেরে ফেলেছে। বাংলাদেশের জঙ্গি, জামাত ইসলাম, এদের তো একই আদর্শ যদিও শিয়া সুন্নি, কিন্তু আপনার ইসলামিক যে আপনার এই যেটা জাস্টিস সিস্টেম, সেইখানে শিয়ারা যেই মানে বিচারের রায়গুলা যেগুলা দেয় শাস্তি হিসাবে, 4টা রায় ইসলামে, আপনার ইসলামিক আইনে। একটা হলো আপনার মাথা কেটে হত্যা করা, দ্বিতীয় হলো হাত কেটে দেয়া, 3 নাম্বার হলো আপনার এই ব্যভিচারের জন্য আপনার মাটিতে বুক পর্যন্ত আপনার মাটিতে গেড়ে তারপর পাথর নিক্ষেপ করা। যদি ওই ব্যভিচারী যদি বিবাহিত হয়, যেটা ইউনূস এবং লামিয়া দুইজন, এদের শাস্তি হলো আপনার পাথর নিক্ষেপ করে হত্যা করা। আর যদি ইউনূস এবং লামিয়া যদি অবিবাহিত হতো, তাহলে 101টা পাথর মারা। আর আপনার 4 নাম্বার শাস্তি হলো দৌড়া মারা। আপনার ইসলামিক জুরিসপ্রুডেন্সের লক্ষ কোটি আপনার ক্রাইম আছে, কিন্তু শাস্তি ওই 4টা। আপনার কি যে এই কল্লা কাটা, হাত কাটা, প্রস্তর নিক্ষেপ, আর আপনার দৌড়া মারা। হ্যাঁ, এইগুলাই তো কার্যকর করবে ওরা। এইগুলা কার্যকর করলে আপনার ইউনূস কেউ বাঁচতে পারবে না। কিন্তু এরা শুধু মুক্তিযুদ্ধের চেতনাকে ঘৃণা করে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘৃণা করে, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আপনার অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং স্বাধীন করছিল। অর্থনৈতিকভাবে শক্তিশালী স্বাধীন হয়ে যায় যখন একটা দেশ, সেই দেশের জঙ্গিতন্ত্র আর আপনার মাথা তুলতে পারে না। এই জন্য বাংলাদেশের জঙ্গিদের এত মাথা ব্যথা যে এত তাড়াতাড়ি শেখ হাসিনাকে আপনার সরিয়ে দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে ধ্বংস করে ফেলা। ধ্বংস করলে মানুষের যখন আপনার অর্থনৈতিক কষ্ট শুরু হয়, তখন জঙ্গিবাদ সেখানে ওই বেহেশতের কথা শোনাতে পারে। রশিদ, আমরা শেষের দিকে চলে এসেছি। বাংলাদেশের একজন সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতারের মাধ্যমে তারা কিন্তু এটা পথ দেখিয়ে রাখলো। এই বিচারপতি, প্রধান বিচারপতি, এই অ্যাটর্নি জেনারেল, এই আইন উপদেষ্টা, এরাও কিন্তু একদিন গ্রেফতার হবেন, কারণ তারা দেশটাকে আইনের পথে রাখেন নাই। তারা ইচ্ছা মতো ফতোয়া দিয়েছেন, কিন্তু সুমোটো করতে পারতেন। সেনাবাহিনীর একটা লোক, যে নাগরিকদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়, সেই নাগরিকের মৃত্যু নিশ্চিত করছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য তার বুটের নিচ দিয়ে। বিচারপতি সুমোটো করে নাই। এরা নিশ্চয় একদিন পার পাবে না। আপনি শেষ করতে পারেন না ভাই? আরে ভাই, আমার শেষ, আপনি যা বলেছেন তার সাথে আমার দ্বিমত নাই, কিন্তু আরেকটা জিনিস আমি আপনার দর্শকদের স্মরণ করিয়ে দিতে চাই। বিচারপতি খায়রুল হক বলেন, যাই বলেন, বাংলাদেশে 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জঙ্গিদের জীবন বাঁচানোর জন্য, সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া না, প্রধানমন্ত্রী তিনি এখনো আছেন, কিন্তু তিনি সেই পিকচারটা থেকে উনি সরে গেছেন। হ্যাঁ, তারপরে যা কিছু হয়েছে বাংলাদেশে, এগুলোর কোনো কিন্তু আইনি ভিত্তি নেই। ফলে আপনার বর্তমানে যারা রাষ্ট্র দখল করে আছে, সেই অ্যাটর্নি জেনারেল হোক, যারাই হোক, এদেরকে বিচারের কাঠগড়ায় আনার জন্য আপনার কোনো, এই যে খায়রুল হক সাহেবকে আজকে যেভাবে অনেক জবাবে ওরা গ্রেপ্তার করলো, সেই প্রেসিডেন্স লাগবে না। ওরা তো সবাই সবভাবে অবৈধ, এদের কোনো ধরনের বৈধতা নাই। একটা মাত্র কাগজ জারি করে এদের সবাই আপনার শাস্তি দেওয়া সম্ভব, কারণ হলো এরা বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যেখানে আপনার জনগণ, দেশটাকে রক্ষা করা দরকার, সেনাবাহিনী তখন বলছে আমরা গুলি চালাবো না। যেখানে সাধারণ মানুষ শুধু তারা প্রতিবাদ জানাচ্ছে, সেখানে তারা গুলি করে মারছে। 5 আগস্টের পর বাংলাদেশে কোনো আইন কানুনের বালাই নেই। এটা অলরেডি একটা জঙ্গলের যুগে, পাথরের যুগে চলে গেছে। ভবিষ্যতে এদের সবাইকে এর জন্য আপনার বিচারের সম্মুখীন হতে হবে। তার জন্য প্রেসিডেন্স লাগবে না। ওই যে 5 আগস্ট জঙ্গিরা যা করেছে, সংবিধান যেভাবে ছুড়ে ফেলেছে, ওটা দিয়ে ওদের বিচার করা সম্ভব। ধন্যবাদ বারি ভাই।